প্রথম দিন থেকে বলছি এই কোর্ট আমি মানি না। তাহলে আমরা শুনতে পারিনি, মিডিয়া জানতে পারেনি? সবাই জানে, জানবে না কেন? আমার ইউটিউব শুনেন, আমি এই কোর্ট মানি না, এই কোর্টের আমি বিচার মানি না। ইউটিউবে বলছি, টক শোতে বলছি। আপনি এইটা চিফ প্রসিকিউটরকে বলছেন শিবিরের কর্মী। শিবিরের মানে কি? শিবিরের কর্মী বলছি তো কম বলছেন প্রসিকিউশনের সবাই নাকি শিবিরের? সব শিবিরের। যদি একটা লোক বাইর করতে পারে যে ও শিবিরের না, তাহলে আমি তো কইলামই সব। আমি কিন্তু দেখাতে পারবো, কারণ প্রসিকিউশনে আমারও ফ্রেন্ড আছে শিবির করেনি। আপনার সম্পর্কে একটা অভিযোগ আপনার প্রতিপক্ষরা করেন যে আপনি বিএনপির লেবাসে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছেন। এই অভিযোগ নিয়ে কি মন্তব্য করবেন? এটা যারা বলে এরা আমার উপরে মারাত্মকভাবে অবিচার করে। আমি বিএনপিতে থেকে মুক্তিযুদ্ধের কথা বলি, আমি মুক্তিযুদ্ধ ছাড়ব না। এর মাঝে বিএনপি আমাকে তো একবার সাসপেন্ড করছে, আমাকে এক্সপেলও করতে পারে, দল হিসেবে তাদের সেও আছে, কিন্তু মুক্তিযুদ্ধের যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমি কোনো দিন ছাড়ব না। বাঙালি জাতি বাংলাদেশ যতদিন আছে, যেমন একটা ছেলে বলছে, তার নাম হইল ওই ছেলেটি এখন ডাকসুর বিপি, সাদেক কাইম। ও বলছে নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধের ব্যবসা চলবে না। আচ্ছা, ওই ছেলেটাকে আমি কি উত্তর দিব? না, ওই আওয়ামী লীগ যে ব্যবসাটা করতো, মুক্তিযুদ্ধ শব্দটাকে ব্যবহার করে ওইটাই ব্যবসাটা করতো। মুক্তিযুদ্ধের তো কোনো ব্যবসা হয় নাই। আচ্ছা, মুক্তিযুদ্ধ ইসলামের নামে তো অনেকে ব্যবসা করে, তাইলে বোঝা যাবে যে ইসলাম বলা যাবে না। এরা তো ইসলামের নামে ব্যবসা করে। মুক্তিযুদ্ধের সঙ্গে আওয়ামী লীগের তো কোনো সম্পর্ক নাই। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের কথা বলে খারাপ করছে, লুট করছে, হত্যা করছে, সেই কারণে আপনি বলবেন মুক্তিযুদ্ধ ভালো না কেন? এটা তো একই প্রশ্ন হইল না, তাইলে ইসলাম ভালো না? আমি মুক্তিযুদ্ধ কোনোদিন, কারণ মুক্তিযুদ্ধ হলো বাঙালি জাতির হাজার বছরের অহংকার। যারা জানে না তারা জানে না, যারা জানে না তারা জানে না যে এইখানে পাটলিপুত্র নামে একটা জায়গা ছিল, যার নাম এখন বিহার, পাটনা। সেইখানে ওই যে রাজা বিক্রমাদিত্য, তাকে ধরে বিক্রমপুরের রাজা বিক্রমাদিত্য, যার নামে বিক্রমপুর, তার সময় থেকে ধরে আমি সামান্য সময় বলতেছি, মহাভারতের ৭,০০০ বছর পর্যন্ত আমি বলতে পারি বাঙালি জাতি ছিল, কিন্তু রাষ্ট্র ছিল না। পাল আমলে একবার রাষ্ট্র হয়েছিল, সপ্তম, অষ্টম এবং নবম দশমে, ওই বগুড়ার মহাস্থানগড়ের রাজধানী স্থাপন করিয়া। এরপরে যখন সেন রাষ্ট্র, পরবর্তী সময়ে ১১০০ বছর বাঙালি কোনোদিন স্বাধীন ছিল না, বাঙালি জাতি ছিল। সেই বাঙালি জাতি ৭১ সনে যুদ্ধ করে ৩০ লক্ষ লোকের রক্তে, ২ লক্ষ মা বোনের ইজ্জতের মাধ্যমে হাজার হাজার বাড়িঘর সোনার বাংলা পুরে ছারখার করে যুদ্ধে যুদ্ধে দেশ স্বাধীন করলাম। সেটার সঙ্গে আমি যুক্ত ছিলাম। এই ছেলেটির মার বোধহয় তখন বিয়ে হয় না। এই যে ছেলেটিকে সাদুক কাইম, তার দাদাই বোধহয় বিয়ে করতে মাত্র, তার বাপ আমার ছোট হবে, সে মুক্তিযুদ্ধ নিয়ে এইসব কথা বলবে। এইটা আমার জীবনে আমাকে সহ্য করতে হবে যে মুক্তিযুদ্ধের নামে ব্যবসা চলবে না। আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন। এই মুক্তিযুদ্ধটা কি এমনিই হয়েছে? এমন কোন ঘর আছে যে ঘরে একটা লোক মরে নাই? এমন কোন গ্রাম আছে যে গ্রামে 10টা বাড়ি পুড়ে নাই? এমন কোন জায়গা আছে যেখানে পাঞ্জাবির এইসব এই কুচক্রী আলবদর রাজাকার আল শান্তা লক্ষ লক্ষ মানুষকে হত্যা করার জন্য সহযোগিতা করে না? আমার মনে হয় আমার এটা ভুলে দিতে হবে না, মুক্তিযুদ্ধ ভুলে যাব। মনে হয় আওয়ামী লীগ যে কাজটি করেছিল মুক্তিযুদ্ধ নামটাকে ব্যবহার করে, আমার মনে হয় সে তাই বোঝাতে চেয়েছিল। সে তা বুঝাতে চায় না, সে মুক্তিযুদ্ধই বিশ্বাস করে না। আমরা একটা ছোট বিরতি নিয়ে এসে তারপর আলোচনাটা আবার করব, আবার আলোচনাটা একটা ছোট। জি, আমি অবশ্যই এটা জিজ্ঞাসা করব। জি জি, অবশ্যই। আপনার কথা হচ্ছিল, আপনি সাদেক কাইমকে নিয়ে মন্তব্য করছিলাম, তার সাথে একটা সম্পূরক প্রশ্ন আপনাকে করে রাখতে যাচ্ছিলাম। ৯ নভেম্বর আপনার একটা বিএনপির কর্মী সম্মেলন করেছিলেন, যেখানে আপনি বলেছেন যে অনেকে বলেছিল আমি নাকি মনোনয়ন পাবো না, আপনারাও শঙ্কার মধ্যে ছিলেন আপনার দলের নেতা কর্মীদেরকে। আপনি বলেছেন আমি আজকে বলতে চাই জামাত শত শত কোটি টাকা খরচ করেছে আমার বিরুদ্ধে, চেষ্টা করেছিল দল থেকে আমাকে একেবারে বহিষ্কার করে দেওয়ার জন্য। এবং মাঝে মধ্যে আপনি বলে থাকেন যে এরা হচ্ছে রাজাকারের বাচ্চা, মানে বিভিন্ন সময় বলে থাকেন। তো আমার যে প্রশ্নটা আপনার কাছে জানতে চাওয়ার সেটা হচ্ছে, এবং আপনি বলেছেন যে ফজু পাগলা আপনার যে উপাধিটি সেটিও নাকি জামাত দিয়েছে, তো জামাত কেন আপনার জন্যই, মানে আপনার বিরুদ্ধে ক্যাম্পেইন করার জন্য শত শত কোটি টাকা খরচ করবে? মানে বাংলাদেশে বা আপনার দলেও তো আরও অনেক মুক্তিযোদ্ধা রয়েছে। আমি আপনাকে বলি, আমি এই প্রশ্নটা উত্তর দিলি, এই যে সাদেক কাইম আমার সন্তানের চেয়ে ছোট হবে, অনেক ছোট। আমার বড় ছেলের বয়স 46 বছর। আচ্ছা, তাহলে অবশ্যই ছোট, অনেক ছোট। আমার বড় ছেলের ছেলে হবে, সে আমার নাতি হবে। সাদেক কাইম রে আমি পরামর্শ দিব যে বাবা,
তোমরা একটা আন্দোলন করো, তোমরা তো অনেক শক্তিশালী শিবির, সব জায়গাতে ডাকছু চাকছু রাখছু সব দিচ্ছ, যে ইতিহাসে ক্যালেন্ডারের পাতায় 1971 যে একটা সন ছিল ওটা থাকতে পারবে না। 1971 যে একটা সাল ছিল ক্যালেন্ডারের পাতায় এবং এখনো আছে, এটা থাকতে পারবে না। ফজলু ভাই, তারা কিন্তু এটাও বলেছে যে মুক্তিযুদ্ধকে অস্বীকার করে বাংলাদেশের রাজনীতি না, ওরা বলুক যা বলুক, ওরা সকালে কি বলে বিকালে কি করে, আর 6টা সিট পাইতো না এইসব কারণে। আমি কথাটা বলতেছি আপনাকে শুনে। আচ্ছা, এরা সকাল বিকাল কি বলে আমি জানি, কারণ এদের আমিররেও আমি চিনি। তাদের দল থেকে তো ক্ষমাও চেয়েছে দেখুন। আরে রাখেন, আমি কোয়েলি কথাটা এটা শুনেন। 71 সালটা তুলে দিতে হবে, আর 71 সালটা তুলিয়া না দিয়া মানে একবারে পৃথিবীতে 71 সাল কোনোদিনই আসে না, এটা করতে হবে তাদের আন্দোলন করে। আর তা না হলে যারা এইসব কথা বলে তাদের লিস্টে আমার কাছে দিতে হবে। এক, তাদের দাদার বাপের নাম কি ছিল, দাদার নাম কি ছিল, আমিও দিব আমার বাবার দাদার নামটা, বাপের নাম কি ছিল তার নাম তো আমি জানি। এবং এটা খুঁজলেই বাড়িবে, এটা কেমিস্ট্রি বাড়িব, এটা খুঁজলেই যে বাপ অথবা দাদা হয় রাজাকার, না হয় আলবদর, না হয় দালাল, না হয় মুক্তিযোদ্ধারা ওদেরকে মাইরিয়া তক্তা বানায় ফেলছে, না হয় মুক্তিযুদ্ধের পরে জেলে ছিল। এই পরিবারের ছেলেরা এইসব কথা বলে মুক্তিযুদ্ধ সম্পর্কে। তারা আমার প্রতি রাগ করতে পারে, কিন্তু এটাই বাস্তব। বাংলাদেশে যাদের পরিবার মুক্তিযুদ্ধে বিরোধিতা করছিল জঘন্যভাবে, এবং যাদের আমি এখনো জানি, আমি 15 জনের নাম বলতে পারবো, নমিনেশন পাইছে এরকম অনেকের নাম বলতে পারবো, যাদের বাপ চাচারে আমার বাড়ির পাশেই আমি হাত দিলে নাগাল পাই। আমি চেষ্টা করছি যে বট গাছে তুললে অন্তত মাইরো না, এই ব্রাশ ফায়ার করে মারে গেছে। এরা নমিনেশন পাইছে জামাত থেকে, এই পাইছে, এরা নেতা সবাই, আমি নাম বলতে পারবো, আমার সাথে চ্যালেঞ্জ করে না কেন। কাজেই যাদের পূর্বপুরুষরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল তারা আজকে 54 বছর পরে, পূর্বপুরুষদের ভুলের দায় কি এই প্রজন্ম নিবে? মানে জামাত তো তাই বারবার বলছে না, তাইলে তারা কেন, তাইলে হ্যাঁ এইটাতে আমি আছি। আমি জামাতকে 100 বার বলছি, শিবিরকে বলছি, 71 স্বীকার করে যে ঠিক আছে মুক্তিযুদ্ধ হয়েছিল, ঠিক আছে আমাদের পূর্বপুরুষরা ভুল করছিল। আমি কইতাছি এটা তো অন্যরকম, এটা তো মস্করা করা জাতির সাথে। আমি কথাটা যদি ভুল করে তাই 47 থেকে 24 পর্যন্ত ওইটা হলো মস্করা। জামাত আমি বলছি তাদের অনেক ভালো লোক আছে, অনেক ব্রিলিয়েন্ট ছেলে আছে শিবির করে, যদিও রক্ষাটা ছেলে। এখন যে স্লোগান দেয় যে ছেলেরা কালকে যা করছে, পরশু যা করছে, এখন তার রক্ষাটার ঘটনা টটনা শোনা যায় না। এখন ঘটনা শোনা, এখন শুধু শোনা যায় আমার ভাইয়ের রক্তে লাল, সেনাবাহিনীর সেটের বাল, পুলিশ আমার সেটের বাল, এরা নাকি ইসলাম। এদের মেয়েরা এই স্লোগান দেয়, ওই গাছের ডালে কাওয়া কালকে এই স্লোগানগুলা দিছে, এরা নাকি শিবির, এরা নাকি ইসলাম, এরা নাকি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এরকম আরো অনেকেই অবশ্যই। আর কে আছে? আর না, এই শিবিরে করছে কালকে সব, পরশু দিন। এরপরে পুলিশের উপরে যে ধরনের 32 নম্বর ঘিরে ওটা বলছেন, যে 32 নম্বর ঘিরে বলছি, পুলিশের উপরে যা করছে, সেনাবাহিনীর প্রধানকে বলে, আমি জানি না সেনাবাহিনীর প্রধানের শরীরে রক্ত আছে না চামড়া আছে। সেনাবাহিনীর প্রধানকে তো বলছি তার বাড়ি ময়মনসিংহ হওয়া উচিত না। আপনি না ময়মনসিংহে মানুষ, আপনার গায়ে তো রক্ত থাকা দরকার। আর আপনার বাড়ি তো শেরপুর, শেরপুরে তো ফকির মজনুসা জন্মগ্রহণ করছে, যে ফকির মজনুসা প্রথম ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করছে। আপনি কেমনে সহ্য করেন? আপনাকে বলছে আপনি নাকি তাদের কুকুর, কুকুরের মতো আপনাকে খাওয়ায়। এইভাবে কি একটা দেশ চলতে পারে? সেনাবাহিনীর প্রধানকে কুকুর বলবে, কুকুরের বাচ্চা বলবে? কে এইসব ছেলে পেলেকে আবার আমাদের সেলিউট দিতে হবে? আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন। আমরা কি স্লোগান দিছি? আমরা তো ছাত্রনেতা ছিলাম। আমি তো সবসময় বলি কি সুন্দর স্লোগান দিছি, আজকের বাবারা তোমরা তো শোনো না, হ্যাঁ তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, রক্ত সূর্য উঠেছে বীর বাঙালি জেগেছে। আজকের ছেলেরা কি স্লোগান দেয়? স্লোগান যেগুলো বলছেন এগুলো কারা দেয়? হ্যাঁ, এগুলো কারা দেয়? এটা যত যেদিন থেকে জামাত ইসলাম ক্ষমতা দখল করছে, নট ইউনুস, ইউনুসের শক্তি হলো জামাত ইসলাম, সেদিন থেকে এই কুকথা, ফজু পাগলা, মানুষকে অসম্মান করে কথা বলা, ফজ্জরে দর, এগুলো তারা ওই যে আমির হামজা, মৌলানা আমির হামজা, মৌলানা আজহারি, তারা নাকি লাখ লাখ লোকের সামনে বক্তৃতা করে এই ভাষা। না, আজহারি সাহেবকে নিয়ে বোধহয় এমন অভিযোগ আমাকে বলছে ফজু পাগলা। আজ আমির হামজা বলছে আমাকে ফজু পাগলা। এই যে আহমদুল্লাহ সাহেব অবশ্য পরে উনি বলছে যে আমি যদি বলে তাই হয়তো বা আমার বলে বলছে, আমি বলি নাই। এইরকম জামাতের প্রত্যেক দিনে, আজকেও আমি শুনতেছিলাম আমাকে ফজু পাগলা বলতেছে একজন মৌলানা।
কথাটা বুঝছেন, আমার বয়স ৭৮ বছর, আমি তাদের যে আমির শফিকুর রহমান সাহেবের চেয়ে 10 বছরের বড়। আমি কি একদিন বলছি ওনার নামটা? আপনি তো আবার এইটাকে খুব পজিটিভলি দেখলাম নিলেন, আপনার বিএনপি কর্মী সম্মেলনে বলেন যে আপনি তো এটা প্রাউড ফিল করছেন কারণ আপনার সেখানে একটা মাজার আছে। এটা তো নিছি, আমি না হয় প্রাউড। আমি যেহেতু এইসব নদীটা শুনেন, বড় স্রোতস্বিনী নদী, সাগরে কত মরা গরু বাসা যায়, তাই সাগরের কিছু হয় না তো, কিছু হয় না তো। আমার এই স্রোতস্বিনী নদীতে কে বাসা যাবো, কত মরা ছাগল গরু বাসা যাবো, তো কে আইলো গেল, আমি তো এগুলো মাইন্ড করি না। কিন্তু এদের সাথে আমার রাজনৈতিক যুদ্ধ তো হবে মৃত্যু পর্যন্ত। ওই যে আমি বলি, দেখা হবে আপনাদের সাথে আদর্শ নিয়ে। আপনারা মধ্যযুগীয় বর্বর আদর্শ জয়ী হবে না আমার আধুনিক রাজনীতি জয়ী হবে, আমার গণতন্ত্রের রাজনীতি, আমার মুক্তির রাজনীতি, মুক্তি সংগ্রামী, সেটা আমি দেখব। আমার যে মুক্তিযুদ্ধের রাজনীতি ছিল, মানুষের পেটের ভাত, পরনের কাপড়, ধর্মনিরপেক্ষতা ও সাম্প্রদায়িকতা, এই দেশের মানুষের শিক্ষা দীক্ষা, শিক্ষা শেষে চাকরি, জ্ঞান বিজ্ঞানে উন্নত করা, সেটা জয়ী হবে না মধ্যযুগীয় বর্বর রাজনীতি, আফগান রাজনীতি, পাকিস্তানি রাজনীতি, সিরিয়া রাজনীতি জয়ী হবে, সেটা আমি দেখব। ওই ফাইটটা তাদের সাথে আমার হোক না। ও তো প্রত্যেকদিন আমাকে গুলি করে মারবে। পাকিস্তান সিরিয়ার রাজনীতি কারা করছে দেশে? পাকিস্তানের রাজনীতি, সিরিয়ার রাজনীতি কারা করছে? আপনি কি জামাত ইসলাম? এরা তো যায়, একারে ওতে যায়, আফগানিস্তান পর্যন্ত যায় দেখবার লাগে, যে দেশে 1/3 লোক রাত্রের বেলা না খায় তাহে। কি বলেন আপনি? আমি তো ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, আমি যেহেতু ইসলাম মুসলমানের ঘরে, ইসলাম আমার জন্য শ্রেষ্ঠ ধর্ম। যে হিন্দুর ঘরে জন্মগ্রহণ করছে তার জন্য হিন্দু শ্রেষ্ঠ ধর্ম, আমার জন্য তো ইসলাম শ্রেষ্ঠ। আমি ইসলাম শ্রেষ্ঠ ধর্ম হিসাবেই বলতে চাই। আমি যখন নামাজ পড়তে যাব তখন প্রথমেই গিয়ে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর অর্থ হলো আমার খুদা হইলো, আমার স্রষ্টা হইলো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। কই খুদা তো বলে না আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন। আমি তো সেইখানে আছি। আমি আমার ইসলামের কাছে যখন আমি যাব, ফজরের আজান পড়লে আসসালাতু খায়রুম মিনান নাওম, আমি আমার নামাজ পড়ব। আমি যখন মিলাদ হবে, মনটা যখন খারাপ থাকবে, আমার সবচেয়ে সুন্দর কবিতা হলো ইয়া নবী সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আমার যখন মন আরও খারাপ থাকে, আমি বছরে বছরে গেছি হেই হজরত খাজা বাবা মাইনুদ্দিন চিশতির দরবারে গেছে আজমির শরীফে, যিনি 1200 শতাব্দীতে এই ভারতবর্ষে প্রথম পৃথিরাজকে পরাজিত করে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন। আমি মাসে মাসে সিলেটের সেই হজরত শাহজালাল শাহপরানের দরবারে যাই আমার মনের শান্তি পাওয়ার জন্য। আমি সেই ধর্মে বিশ্বাসী মানুষ যখন ধর্মে যাই। কিন্তু আবার যখন আমি একটা সম্মেলনে যাই, একটা জনসভায় যাই, পতাকাটা যখন আমি টানে টানে তুলি, আমার জীবনের শ্রেষ্ঠ কবিতা হলো আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি। এই কবিতা আমি যখন ফাল্গুন মাস আসে ওয়াজ করে সারা রাত আমি বসে থাকি। আবার যখন বর্ষাকাল আসে, শাহ আব্দুল করিমের গান যখন হয়, আগে কি সুন্দর দিন কাটাইতাম, অথবা হাসন রাজার সেই হাসন রাজায় কয় আমি কারো নয় রে, আমি কারো নয়, আমি সেই গানে গিয়ে আমি তো বসে থাকি গিয়া সেই উকিল মুন্সি, আমি ডাকি তাসি তুমি ঘুমাইছো নাকি। আমি সেই রশিদ উদ্দিনের সেই গান, মানুষ তুইয়া ক্ষুদা বোঝ এই মন্ত্রণাকে দেছে, এই গান শুনি। আমি তো জালালের গান শুনি, থাকতে ক্ষুদা প্রেম সুদা পান করো রে পাগলা মন, দিন গেলে দিন আর পাবে না ভাটা যদি লয় যৌবন থাকতে। আমি সেইটাও পছন্দ, এটা বাঙালি রীতি সংস্কৃতি। আমি তো সেই কোরআন শরীফের সেই ফাবিয়ে আলা রাব্বিকুম মা তুকাজ্জিবান, পৃথিবীর শ্রেষ্ঠ কোরআন শরীফের সেই আল কোরআনের সেই সূরা আমি পড়ি, কত শান্তি। আবার সেই রবি ঠাকুরের সেই কবিতা পড়ি যে গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি বরষা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, বড় নদী খোর ধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। আমি সেটাও করি। আমি খেলতে যাই, নাও দৌড়নি দেখি, নৌকা দৌড়, সবচেয়ে সুন্দর খেলা বাঙালি জাতির জন্য নদীতে, সবটাই করি আমি। আপনি সব বন্ধ করে দিতে চান? শিল্পকলাতে নাটক হইতে দিবেন না আপনি? তারা কি বলেছে ফজলু ভাই বন্ধ করে দিবে? তারা তো বলছে যে নারীকে ক্ষমতায়, একদম নারীদের ক্ষমতা। আসক মিস্টার শফিক আমার সামনে, নারীদের ক্ষমতা, নারীদেরকে 5 ঘন্টা কাজ করতে দিব। আমি চিনি উনাকে, উনার বাড়ি সিলেটের কুলাউড়া, আমি কিন্তু উনাকে চিনি। উনি সিলেটে, উনার কি নাম
সুনাম আছে এটা আমি জানি, কিন্তু অত বড় কথা বলা ভালো না। নারীদের কি দিব, ক্লাস 5-এর বেশি পড়তে পারবে না, আমি এটা চাই না। কি আছে আপনার, করেন গিয়ে আপনি, আপনার মেয়েরা আপনি ক্লাস 5 পড়াইয়া আপনি বোরকা পরায় রাখেন। আমার মেয়েরা আমি সায়েন্টিস্ট বানাইমু, নাসা। আমার মেয়ে ওই ওয়াশিংটনে, আমার মেয়ে, আমার নিজের মেয়ে, নাম তার ইন্দিরা, সে আমার মেয়ে থাকে ওয়াশিংটনে, সে এখন বাংলাদেশে ওখানে বড় অ্যাটর্নি। আমি এই বিষয়টা নিয়ে আপনি আমাকে বাধা দিবেন কেন? না ফজলু ভাই, এই বিষয়টা নিয়ে আমি জামাতের একজনের সাথে কথা বলেছিলাম এবং তিনি বলেছে যে এরা মুনাফিক, মানে আপনি তাদের, এরা শুধু ভোট পাওয়ার জন্য কথা বলে যে আমাদেরকে ভোট দিলে আমরা শরিয়া আইন করবো। তো শরিয়া আইন কি গণতন্ত্রের মধ্যে পড়ে? এদেরকে চিন্তা কলজা পুড়িয়ে গেছে। আচ্ছা, এরা এই দেশে গত 5ই আগস্টের পর থেকে একটা সুন্দর একটা ব্যবস্থায় 120 দিনের মধ্যে একটা ইলেকশন হইতে পারতো, গণতন্ত্রের ট্রেন্ডে সুন্দরভাবে পার্লামেন্টে গিয়ে উঠতে পারতো। সেইটাকে এরা যেহেতু নিজেরা সমস্ত ক্ষমতা, টাকা পয়সা, ইসলামিক ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানির থেকে দরিয়া মানুষের সব দখল করছে, পাওয়ার দখল করছে, চিফ সেক্রেটারি দখল করছে, স্পেশাল সেক্রেটারি দখল করছে, ইউনিভার্সিটি দখল করছে। এই কারণে এরা ইলেকশন চায় না। তারা করতে বললে আপনারা বিএনপি করতে পারলেন না কেন? কোনটা? এই যে বিএনপি কথাটা আমি পরে উত্তর দেব। আমি ফজলুর রহমান কথা বলতেছি, আমার সাথে কথা বলেন। মানে আপনি বলছেন যে সরকার জামাত চালাচ্ছে, বিএনপিও তো চাইলে চালাতে পারতো। বিএনপি তাহলে এই জায়গাগুলিতে গেল না কেন? ওই এই কথা কইলি তো বিএনপি আমাকে আউট করে দেবো। আমি তো কইছি এখানে 5ই আগস্টের 2টা রূপ। একটা রূপ হলো বিএনপির জমি, বিএনপি বীজ পুঁতছে, বিএনপি চারা তুলছে, বিএনপি ধান লাগাইছে, বিএনপি ধান হলুদ করছে, কাইটা দিছে ছেলেপেলেরা সহ সব মানুষ। এখন ছেলেপেলেরা জামাত বলে যে এটা আমরা কাটছি, কাজে আমাদের হবে। সমস্ত আন্দোলনের শক্তিটা তাই। এবং মিটিকুলার যে এটা কি বলছে, প্ল্যানিং, ওই যে আমি তো ইংরেজি বুঝিও না ভালো, ইংলিশ শব্দ, মিটিকুলার ডিজাইন, এটার সঙ্গে হলো জামাত। আর এই ছেলেপেলেরা এরাও জামাত। এই যে এখন যারা এনসিপি করে এরাও জামাত, এবি পার্টি করে এরাও জামাত। একই অঙ্গে এত রূপ, সিনেমাটা দেখেন নাই? এদের একই অঙ্গে। এনসিপি তো আলাদা রাজনৈতিক দল ফজলু ভাই, তাদেরকে জামাত বলছেন। এনসিপি আলাদা রাজনৈতিক দল না? এনসিপির সব ছেলেরা জীবনে শিবির করে আসছে। ওরা তো ছাত্রলীগ করেছে, আমি এমন দেখলাম। ছাত্রলীগের সঙ্গে মুনাফিকি করছে, ছাত্রলীগ করছে। ওই যে কালকেও ওই যে ছেলেটাই বলছে, ওই যে পঞ্চগড় থেকে ছেলেটা দাঁড়াবে, কি নামটা মনেও থাকে, সার্জিস আলম, সে বলছে না ছাত্রলীগ তো আমার জোর করে নিছিল, আমি গিয়ে ওখানে বসেছিলাম, আমার তো আসলে এই কালকে পরশু বলছে ছেলেটাই। আচ্ছা যাই হোক ফজলু ভাই, আমি ধরে নিচ্ছি মানে তর্ক বিতর্কের তো রাজনীতিতে জায়গা থাকে। আপনি আমার কথাটা শুনেন। আপনি যে অভিযোগটা করছেন মানে এটা নিশ্চয়ই আপনার পারসেপশন, এটা তো তথ্য প্রমাণ দিয়ে নিশ্চয়ই প্রমাণ করা সম্ভব না। কোনটা? এই যে এনসিপিরও এটা জামাতেরই আরেকটা দল, মানে মানুষজন বলে হয়তো যে বি টিম, কিন্তু এটা তো প্রমাণ করা সম্ভব না। আমি তো বলি না, আপনি তো মানুষ বলে, আমি তো বলি না। আমি মানুষে বলে বলে আমি বলি, কিন্তু আমি এদের কর্মকাণ্ডে বলি। কি ধরনের কর্মকাণ্ড? যেমন কি ধরনের কর্মকাণ্ড? এরা হইলো জামাত হইলো ডাইরেক্টর, পিছন থেকে পড়ে দেয়, বলো বাংলা, বিহার, উড়িষ্যা। ওরা স্টেজে আনোয়ার হোসেনের মতো বলে বাংলা, বিহার, উড়িষ্যার মহান অধিপতি। আনোয়ার হোসেন যেমন সিরাজউদ্দৌলা না, এই ছেলেরাও নেতা না, এরা হইলো অভিনেতা। এবং 5ই আগস্টে এরা অভিনয় করছে জামাতের কথায়, পিছনে কিন্তু জামাত। কিন্তু তারা না থাকলে তো এই 5 আগস্ট হতো না। কোনটা? এই ছেলেপেলেরা না থাকলে। 5ই আগস্টে না হইলেও 5ই আগস্ট পর ধরেন নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, এদেরকে তো ডিবি তুলে নিয়ে গেল, তারা সেই সময় প্রতিবাদ জানাইলো। আমাদেরকে তুলে নিয়ে গেছে 7 মাস 10 মাস। আমি বললাম তো আমি গেছে, কিন্তু এই যে একেবারে জনমানুষের যে স্রোতটা, এটা তো গণমানুষ তো এটা বিএনপি ফিল্ডে রেডি করছে বইলা মানুষ অগ্নিগর্ভ হয়েছিল। ধাক্কাটা তো এই ছেলেমেয়েরাই দিল। হ্যাঁ না, এই ছেলেমেয়েরা দিছে, এর পিছনে আরো ঘটনা আছে। কমু আপনি মাঝে মধ্যে নিয়ে যাব, কারা ছিল না, মাঝে মধ্যে আপনি এটাকে ষড়যন্ত্র কেন বলেন? এই 5 আগস্টের ঘটনাকে ষড়যন্ত্র? না, আমি 5 আগস্টের ঘটনাকে ষড়যন্ত্র বলি না। আমি বলি 5 আগস্টের ঘটনা ছিল এক দফায় এক দাবি, শেখ হাসিনা কবে যাবে। হ্যাঁ, গণতান্ত্রিক আন্দোলন, সবাই আন্দোলন করেছে, সবাই একসাথে মিলে। এখন যারা বলে যে আমরা কি শুধু একটা ইলেকশন করার জন্য করছি, আমাদের এই কি করতে হইব, সনদ করতে হইব, অনুরোধ করতে হইব, আমাদেরকে এই দিতে হইব, 7টা বিয়া করায় দিতে হইব, আমাদেরকে পিআর দিতে হবে, না হলে আমরা মানি না। এখন আবার বলতেছে বিরোধী দলে উপপ্রধানমন্ত্রী দিতে হবে। এইগুলা যারা বলে আমি তাদেরকে বলি যে তাদের মনে ভিন্ন কথা। এবং যারা বলছে সংস্কার চাইতে পারে না, এটা তো ভালো কিছু। দেখি
এত বড় একটা প্রতিষ্ঠানে বসে তারা বলছে কিনা যে যারা 71 সনে অস্ত্র হাতে যুদ্ধ করছিল তারা আল্লাহর কাছে মাপ চাও, এরপরেই তো আমি বলছি এই আলবদর রাজাকারের বাচ্চারা, আগে তো আমি বলি নাই। এদের ছাত্র দলের ছাত্র শিবিরের যে জেনারেল সেক্রেটারি সে পত্রিকা লেখছে, এরা সব সমর্থন। আমি শুনিনি। হ্যাঁ, বলে নাই না, আমি শুনিনি আর কি, আমার তাহলে শোনা হয়নি। যারা অস্ত্র হাতে যুদ্ধ করছিল 71 সনে তারা আল্লাহর কাছে মাপ চাও। ফজলু ভাই, এমনও তো হতে পারে ওই যে তারও একটা ছোট অংশ কোট করেছে, আপনার যেমন ছোট অংশ কোট করে আপনাকে মিস কোট করে। না না না, এটা এখন তো এই ফটো কার্ডে আমি আর ভরসাই রাখি না। না 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 না। আচ্ছা আচ্ছা ফজলু ভাই, জামাত মুক্তিযুদ্ধে বিশ্বাস করে তো দূরের কথা, মুক্তিযুদ্ধ যে একটা হয়েছিল সেটাও স্বীকার করে না। এবং এরা বললে বলে একটা গন্ডগোল হয়েছিল, বাইরে বাইরে একটা ঝগড়া হয়েছিল, এই ঝগড়াটা এখন তো জামাত ইসলাম সেটা বলে না, এখন তো বলে যে এখন তো ফজলুর রহমানদের মতো মানুষ জীবিত আছে বলে না। যখন বলছিল তখন কিন্তু উত্তাল সমুদ্রের ঢেউ এসে পড়ছিল, তখন এই বাম হাতের আঙ্গুলটা তুলে এই রাজাকারের বাচ্চারা মুক্তিযুদ্ধ কিন্তু ছিল, এখনো জীবিত আছি, এরপরে থামছে। এখন মুক্তিযুদ্ধের হাজার হাজার লোক দাঁড়াইছে, আমরা মুক্তিযোদ্ধা ছিলাম। উনাদেরকে যে মিটিং করতে দেয় 6 লাখ লোক হইলে 30 লাখ কয়, আমাদেরকে ইউনূস সাহেব মুক্তিযোদ্ধা আমরা যারা মুক্তিযোদ্ধা এটা কইলে আবার বিএনপি তুমি আমাদেরকে কাকে বলো, মুক্তিযোদ্ধাদেরকে বলো, তারা একটা মিটিং করুক মুক্তিযোদ্ধা এবং তাদের প্রজন্ম, আপনি দেখেন কত লোক হয় বাংলাদেশে। এটা হাসিনা মাসিনা না। আচ্ছা, এখন আমি আপনার ওই দিনেরই ইন্টারভিউতে শুনছিলাম, আপনি অবশ্য পরে প্রশ্নের উত্তর দেন, আপনি বলছিলেন যে 32 নম্বরে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের বাড়িটি থাকা উচিত হয়নি, এরকম বোধহয় কিছু একটা মন্তব্য করেছিলেন। এটা নিয়ে পরে দেখলাম বিভিন্ন ফটো কার্ড, একটু পরিষ্কার করবেন আসলে কি বোঝাতে চাইছেন? আমি বলছি লোকটা খুব খারাপ। আচ্ছা, একটু পরিষ্কার। এই লোকটা জন্মগ্রহণ করছিল বলে আমরা যে পাকিস্তানিরা আমাদের কত বড় ভাই ছিল, দাদা ভাই ছিল পাকিস্তানিরা, পাঞ্জাবিরা আমাদের দেশে আসতো, আমার দেশের সচিবালয়ের সেক্রেটারি থাকতো পাঞ্জাবি, এডিশনাল সেক্রেটারি থাকতো পাঞ্জাবি, জয়েন্ট সেক্রেটারি পাঞ্জাবি, আমার দেশের সমস্ত কল কারখানা থাকতো আদমজি, ইস্পাহানি, দাউদ, বাউনি, বাইশ পরিবারের, তারা সব হলো পাকিস্তানি। আমরা তাদের কলকারখানায় লেবার হিসাবে গিয়ে হাত জোর করে দাঁড়ায় কইতাম, হুজুর আমার একটা চাকরি দেন, আমার ছেলে পেলে না খায় মরে 2টা লাথি দিত। আমার ছেলেরা মেজর হইলে সেনাবাহিনীতে এমনি বলতো জয়ন্তে বাঙালির ছেলে আবার মেজরের উপরে কি। এখন যে বাঙালির ছেলে হাজারে হাজারে জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, কর্নেল হয়, তো শেখ মুজিবুর রহমান যে এই লোকটা কত খারাপ, এই লোকটাই তো 6 দফা দিছে, 66 সনে দিয়া কইছে ওরা খায়, ওরা হলো 94% সেনাবাহিনী, আমরা হইলাম 6%। ওরা নিয়ে যায় সব আমার পাটের টাকা ইসলামাবাদ গড়ে তুলে, আর আমি না খায়া মরি। শেখ মুজিবুর রহমানও তো 6 দফা দিয়ে এই কথা শিখাইছে এবং বলছে না না তোমাদেরকে সব দিব না, 2টা ব্যাংক থাকবে, একটা পূর্ব বাংলার ব্যাংক আর একটা পাকিস্তানের ব্যাংক, টাকার হিসাব থাকবে, তুমি আমার কাছ থেকে কত নিলা আর কত দিলা। এগুলো কয়ে খারাপ কাজ করছে না, এই খারাপ কাজ করছে বলেই তো এই যে বাঙালির ছেলেরা কত মেয়েরা বিয়ে করতো এসব পাকিস্তানিরা। আমি কিশোরগঞ্জে মেট্রিক পাস করে ভর্তি হয়েছি, 5 বছরে 3 জন আইসে এইচডিউ পাঞ্জাবি, কত সুন্দর সুন্দর পুরুষ দেখতাম, আমাদের বোনদেরকে বিয়া দিলে বাগনা বাগনি কত সুন্দর হইতো। শেখ মুজিবুর রহমান তো এই কাজটা খারাপ করছে, এটা ভাঙিয়ে দিছে। সে কেন শিখাইলো তুমি কে আমি কে, বাঙালি বাঙালি না শিখাইলি তো, এই কারণে তো তার বাড়ি আমরা ভাঙিয়ে ফেলবো, এই কারণেই তার বাড়ি আমরা, এই কারণেই লোকটা খুব খারাপ। তার বিরুদ্ধে একটা বড় অভিযোগ বাকশাল গঠন নিয়ে, এইটা আমি উত্তর দিব না, এইটা যারা আওয়ামী লীগ করে তারা উত্তর দিবে, তারা বাকশাল কেন করছিল শেখ মুজিবুর রহমান। হ্যাঁ অপরাধ, আমি ধরলাম বাকশাল করে অপরাধ করছে, 72-এর 12ই জানুয়ারি প্রধান, তারপর থেকেই সে ভুল করছে, কিন্তু 25শে মার্চ পর্যন্ত কি সে ভুল করছে? উনি ভুল করছে। মুক্তিযুদ্ধের সময়টা ধরলাম উনি ছিলেন না, কিন্তু স্বাধীনতার সংগ্রাম যে 66 সন থেকে 71 সনের 25শে মার্চ পর্যন্ত এটার নেতা কে ছিলেন? আপনাকে ফাইনাল খেলা পর্যন্ত একটা লোকে গোল করে আপনাকে ফাইনালে তুলে দিল, উনি ছিলেন না, অসুস্থ ছিলেন, খেলায় উঠে নাই, তাকে ছোট করা হয়েছে। শেখ হাসিনারা তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করছে, এটা আমার মনে হয়। মুক্তিযুদ্ধকে, এটা তো আমি কই, মুক্তিযুদ্ধকে তারা ব্যবহার করছে, শেখ মুজিব বঙ্গবন্ধুকে তারা ব্যবহার করছে তাদের নিজের স্বার্থে, এটা ঠিক আছে, এটা তো আমি অস্বীকার করি না। এই যে জয় বাংলা স্লোগানটা তো আমি মুক্তিযুদ্ধের সময় দিতাম, যে ছেলেটা গুলি খাইয়া মারা গেছে, গুলিটা খাইই কইছে জয় বাংলা কইয়া মারা গেছে, পাঞ্জাবিরা পিটাইছে আর ছেলে মুক্তিযোদ্ধা কইছে জয় বাংলা। পাকিস্তান জিন্দাবাদ বলো, নেহি বলেগা জয় বাংলা। এখন যে আমি মুক্তিযোদ্ধা জয় বাংলা স্লোগান দেই না কেন,
দেই না এই কারণে এই স্লোগানটাকে আওয়ামী লীগ কুক্ষিগত করছে, তাদের স্বার্থে ব্যবহার করছে, এই কারণে দেই না। এইসব কথা কইলে ভুল বুঝলে তো আমার কিছু করার নাই। কিন্তু জয় বাংলা স্লোগানটা তো প্রধান স্লোগান ছিল মুক্তিযুদ্ধের সময়। এখন আমরা দেই না যেহেতু আওয়ামী লীগ এটাকে ক্যাশ করছে, ঠিক আছে, আমরা দেই না। অনেকেই বলে যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হলে, যেটা ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে, সেটা ইনক্লুসিভ মানে অংশগ্রহণমূলক হবে না। আপনার কি মনে হয় যে আওয়ামী লীগ এত মানুষের, হাজারের উপর মানুষের, মানে 1400 মানুষের গণহত্যার দায় নিয়ে এই দলটার নির্বাচন করবার মতন কোনো মরাল গ্রাউন্ড আছে? আর না, আওয়ামী লীগ ডাক দেখ না, সবাই মিললে আসেন আসেন আপনারা আইসা ইলেকশন করেন। এই যে বড় বড় লোকগুলা কথা কয় লন্ডন থেকে, যে মন্ত্রীরা, আমি কিছু একদম চড়াইয়া দাঁত ফালাই দেন। ওই আওয়ামী লীগের মন্ত্রীদের কথা বলছে? হ্যাঁ, কথা বলে না, অনেকগুলা কালো মুখের অনেকগুলা কথা, ওদের মুখে তো কালি, একদম চড়াইয়া দাঁত ফালাই দেন। এগুলো সব আমার জুনিয়র, এগুলো আমার কর্মী ছিল সব। এই যে যারা বড় বড় কথা বলে, এদেরকে বলেন তো আয় দেখি, দাঁড়া আইসা তো বরিশাল থেকে, না হয় পিরোজপুর থেকে, না হয় কিশোরগঞ্জ থেকে, দাঁড়া আইসা দেখি, তোরা তো মন্ত্রী আছিলে। এরা মাঠেই যাইবার সাহস পাবে না আওয়ামী লীগ। আপনি কি আমার, এরা মাঠে যাওয়ার সাহস পাবে না। এইখানে ইলেকশন যে বেই করুক, 80% সিট বিএনপি পাবে। বিএনপির অনেক দুর্নাম হয়েছে গত 15 মাসে, সান্দা বুন্দা, এবং এই দুর্নামটা করছে জামাতে ইসলাম। মনে করছে বিএনপির যদি আওয়ামী লীগ তারাইছি, বিএনপি যদি দুর্নাম করে তারাইতে পারি, তাহলে আমরাই তো জামাই সাজ্জা পাগড়ি মাথার দিয়ে বসে যাবো। আরে বাবা রে, পাগড়ি মাথায় দেওয়ার যোগ্যতা লাগবে না। বাঙালি জাতি, বাংলাদেশ নাম যদি থাকে, জামাত জীবনে আল্লাহর রহমতে কোনোদিন ক্ষমতা যাবে না। আপনি লেখা রাখেন, কোনোদিন না। আর যদি ফজলুর রহমানের মতো একটা মানুষ জীবিত, তাইলে কয়টা আসন পাইতে পারে জামাত? আপনার হাইপোথিসিস কি বলে? এটা লেখা জামাত রাখেন। একা ইলেকশন করলে 10টার কম সিট পাবে। এই সামনের 300টার মধ্যে 10টার কম? আমার তো মনে হয় অনেক বেশি পাবে ফজলু ভাই। আপনার মনে হোক, আমার এটা মনে হয়। ছাত্র সংসদ সবগুলি তো জামাতের, মানে শিবিরের ছেলেপেলে। হ্যাঁ, এটা যদি নীলক্ষেতে যদি ভোটার লিস্ট ছাপা, এটা তারেক রহমান সাহেব, এটা তো প্রমাণ করা সম্ভব না। আচ্ছা, প্রমাণ করতে পারেনি, কিন্তু মানুষ জানে যে নীলক্ষেতে ভোটার। এইটাও তো ফজলু ভাই আপনার হাইপোথিসিস, মানে আপনি ধারণা করে বলতেছেন। আচ্ছা, কইলাম আমি ধারণা করলেন আর কি। আমি দেখবো তো আগামী বছরের পরের বছর শিবির থাকে কিনা ডাকসুতে, আমি দেখবো তো। যদি রাজনীতি করি দেখবো তো। এগুলো তো চক্রান্তমূলক। ছাত্রলীগের ভিতরে ঢুকে ছেলেরা, হ্যামলেট শিবিরের ছেলেরা এটাকে শিবির লীগ বানাইছে, বানায় এরাই মানুষকে পিটাইছে হেলমেট মাথার দিয়া, আর কইছে ছাত্রলীগ। আবার যখন ছাত্রলীগকে লাথি দিয়ে বিদায় করে বলছে আমরা তো হইলাম নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আমরা তো হইলাম শিবির, তো মুনাফিক। আচ্ছা, আমি লিখে রাখলাম তাহলে 10টার বেশি সিট জামাত পাবে না ইলেকশনের পরে। আবার আপনারা একটা টক করব, পরে দেখা হবে 10টা বেটে। আমি একটু বর্তমান সরকার কেমন কাজ করতেছে এটা, এখানে যদি ইলেকশনটা একা করে জামাত, না জামাত অবশ্য ইসলামী জোটগুলি একা যদি করে জামাত, আর বিএনপির যদি করে, ইহানে আবার যদি ইনক্লুসিভ ইলেকশন হয়, তাহলে কিছুটা পরিবর্তন। মানে জোট যদি হয়, না জোট না, জোট জামাত জোট করলে 15-16টা সিট, ওই যে মৌলানা সাহেব মৌলবীরা লইয়া করলে, সব লইয়া, সব ইসলামিক। আমি এটা করি, যদি ইনক্লুসিভ ইলেকশন হয়, মধ্যে যদি কোনো আসে, শক্তি আসে, যেটা আসার সম্ভাবনা রেয়ার, কম। আমি বুঝতে পারিনি, বুঝলেন নাই? জামাত ইলেকশন করলো তার জোট নিয়া, ওই যে ইসলামী আন্দোলন টান্দোলন। বিএনপি ইলেকশন করলো ওই যে এখন যে যাদেরকে সিট দিতেছে অনেক কিছু, মান্না সাহেব এদেরকে, ঠিক আছে করতে। এইটা একটা ইলেকশন। এইটাই ইলেকশন হলে ওই জোট সহ জামাত 10 আর সবাই মিলে 6, 7, 8টা। আচ্ছা, ধরলাম আমি 20টা সব মিলে। আচ্ছা, আর 280টা বাকি? 280টা আপনি 80% পার্লামেন্ট সিট পাবে বিএনপি। আচ্ছা, 240টা, আর 40টা সিট যাইতে পারে স্বতন্ত্র মতন্ত্র আছে অনেক। আর যদি রিয়েলি স্বতন্ত্রকে ইলেকশন করতে দেয়, জি, যে কথাটা আমি বারবার, মুক্তিযুদ্ধের নামে যদি স্বতন্ত্রকে ইলেকশন করতে দেয়, তাহলে কিন্তু এরা জামাত টামাতের চেয়ে অনেক বেশি সিট। আওয়ামী লীগের ভোট কে পাবে? আওয়ামী লীগ না, আওয়ামী লীগ আইলে ভোট না। আওয়ামী লীগের তো 20% একটা তাদের ভোটার আছে না, 10-15%। আমি বললাম তো, মুক্তিযুদ্ধের নামে যদি কোনো, ধরেন একজন মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের পক্ষের লোক, ভালো মানুষ, যে স্বতন্ত্র হয়ে দাঁড়ালো, স্বতন্ত্র হয়ে দাঁড়াইলো, পরিষ্কার এইরকম 100 সিটে দাঁড়ায় গেল, 100 মুক্তিযুদ্ধের পক্ষে। আমরা একদম শেষে চলে আসছিলাম ফজলু ভাই, দুইটা ব্যাপার আপনার মূল্যায়ন জানতে যাব। আমি দেখলাম ওই দিন ইন্টারভিউতে আপনি বলছেন
এবং দেশকে নিয়ে একরকম ষড়যন্ত্রের অভিযোগ করেছেন, বলেছেন যে হাসিনার আমলেও দেশ ছিল, এখন আর দেশ নেই, ডক্টর ইউনূস দেশের ভালো চায় না। নাই, আমি এটা বলি, এটা যারা আমাকে জিজ্ঞাসা করে তাদেরকে বলে দেই, হাসিনা আমার বন্ধু আমাকে জিজ্ঞাসা করছে, আপনার চেয়ে অনেক বড় সাংবাদিক, জি আমার খুব বন্ধু, উনি বিদেশে কিন্তু বাংলাদেশের রাজনীতি নিয়ে খুব সাংঘাতিক। উনি বলছে আপনি তো বলছেন বর্তমানে দেশ নেই, হাসিনার সময় ছিল। এই কারণে বলছি, হাসিনা মানুষ হত্যা করছে ক্ষমতা থাকার জন্য, নির্বাচনে ডাকাতি করছে ক্ষমতা থাকার জন্য, 14, 18, 24 মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করছে, সম্পদ লুট করছে, কিন্তু বাংলাদেশটা ছিল। এখন কিছুই নেই, বাংলাদেশটা নাই। কেন নাই? এই কয়েকদিন আগে একটা চুক্তি হয়েছে, যেদিন হাসিনার ফাঁসির আদেশ হয়েছে, চিটং পোর্টের হয়েছে না? হাসিনার চুক্তি যদি করতো, সেন্ট মার্টিন দ্বীপ যদি দিত, করিডোর যদি দিত, থাকতো কিনা আমি জানি না, কিন্তু এত তাড়াতাড়ি যাইতো বলে আমার মনে হয়। সেন্ট মার্টিন তো কাউকে দেওয়া হয় নাই, সেন্ট মার্টিন দেওয়া হয় না, জানতো দেখি আপনি জান, দেখি আইন যাই যাবে, এখন উঠবো আমি, এটা তো আপনাকে আমি আপনাকে 50,000 টাকা দিব, এখন বিমানের টিকিট কাটেন, আপনাকে আমি দেখাই, যদি পরিবেশের কারণে বন্ধ আছে, কিন্তু যাইতে পারবে। কতদিন? আমি কেন 15 মাস যাবত সেন্ট মার্টিনে যাইতে পারি না? আমি নিজে রিট করছি, রিটে যিনি সিনিয়র বেঞ্চ, যিনি লর্ডশিপ, উনি বলছেন সরি মিস্টার রহমান। না, গেল বছরে কিন্তু জানুয়ারিতে যাওয়া গেছে সেন্ট মার্টিনে, মানে এই ডিসেম্বরে যাওয়া যায়, ডিসেম্বর জানুয়ারিতে যাওয়া যায়। কোন গেল সেন্ট মার্টিনে এই 25 সালে যাওয়া গেলে আপনি যাইতে পারেন, আপনাকে লয়ে গেছে হয়তো বা, কিন্তু আমি গেলে আমি গেলে বিশাল হয়ে যাওয়ার লাগে। এগুলা কোয়েন না, জাহাজটা এখনো ওপেন করেনি, আবার খুলে দিবে 2 মাসের জন্য খোলা থাকে। বলতে প্রত্যেকদিন আলাপ হয় কিনা, এখনো যাওয়া যায়, রাতে থাকা যাবে না আর কি। গলা কাটতে দিব, প্রতিদিন আলাপ হয় কিনা, প্রতিদিন আলাপ হয় কিনা, যে ওই যে ওই দিক দিয়ে কেসি দিয়ে কেটে দিব শুভপুর ব্রিজ পর্যন্ত, এটাই আমেরিকার জন্য। আপনি আরেকটা মন্তব্য করেছিলেন যে বিদেশিরা এসে দেশ চালায়, তারা সংবিধান করে, সনদ করে, কাদের কথা বলছিলেন এটা? এটা আমি আলী রিয়াজদের কথা বলছি, আমি খলিল সাহেবদের কথা বলছি, আলী রিয়াজদের কথা বলছি। এরা বাংলাদেশে জন্মগ্রহণ করে 40 বছর যাবত বিদেশে থাকে, এখন আমেরিকার নাগরিক, আসলে ওরা ওখানেরই নাগরিক। আমার দেশে ওদের কি, ওরা তো পার্টিসিপেশনও করবে না ইলেকশনে, একটা মিছিল করবে। এক্সপার্ট অপিনিয়ন হয়তো ইউনূস সাহেব জানতে চেয়েছেন, ওদেরকে ফরাইতে পারবো 30 বছর। আমিও পলিটিক্যাল সায়েন্সের লোক, আমিও সিনিয়র অ্যাডভোকেট, আমার অন্তত 500 শিষ্য আছে, এদেরকে পড়াইতে পারে। আমার 500 শিষ্য আছে ফজলুল চুন্নু, এরা সব ফার্স্ট ক্লাস ফার্স্ট, আইনের ওতে ফার্স্ট ক্লাস সেকেন্ড, রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি। তাদেরকে নিয়োগ দেওয়া হলো কেন? মানে ইউনূস সাহেব তাদেরকে নিয়োগ দিলেন কেন? এখানে ও যেহেতু তাদের অফিসটা এখানে বসে রয়েছে, এরাই তো এই দেশটা চালায়। কি অফিস? তাদের অফিস। কোন অফিসের কথা? বিদেশিদের অফিস, এরাই চালায় দেশ। কইলে তো আমরা মেরে ফেলবো, আপনি তো আমরা মারার ব্যবস্থা করতেছেন। আমি কিন্তু কয়ে গেলাম ইঙ্গিতে, এরার অফিসে তো বৈশা দেশটা চালায়। এখন আমরা কারা? ইউনূস সাহেব বাকে কে দেশ চালায়? দেশ চালাইলে এই ছেলেরা এইসব কথা বলতে পারে, এত অসভ্য হইতে পারে আমার নেক্সট জেনারেশন, এত অসভ্য হইতে পারে আমার সন্তান। আমি কিছুই বলবো না, এই ছেলে বলছ কি? এইগুলা দেশ তো শেষ হয়ে গেছে। কি বলেন আপনি? আমি কিছুই চাই না, কিন্তু একটা জিনিস চাই, বাংলাদেশটা থাকুক এবং বাংলাদেশটা সভ্যভাবে থাকুক, মানুষ জানুক যেটা মুক্তিযুদ্ধ করে 71 সনে একটা সভ্য মানুষের দেশ ছিল। এটা